আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? গত কয়েকদিন যাবৎ রিজভী আহমেদ সালমান শাহ হত্যার 11 নম্বর আসামি অন ক্যামেরায় আসছে, যে টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে আসছে, কন্টেন্ট ক্রিয়েটারের ইন্টারভিউতে আসছে। বারবার সে একই কথা বলতে চাচ্ছে যে সালমান শাহর আত্মহত্যার জন্য একমাত্র দায়ী শাবনূর এবং সালমান শাহর মা। আরো একটি দাবি সে করেছে, সে শাবনূরকে বিয়ে করেছে, 2 বছর সংসার করেছে। একই ভিডিওতে সে আবার দাবি করেছে শাবনূর তার এক্স গার্লফ্রেন্ড। সে অনেক উদ্ধত্ত নিয়ে ক্যামেরার সামনে কথা বলেছে। জাস্ট কিছুদিন আগে যেমন স্নিগ্ধা চৌধুরী ক্যামেরার সামনে অনেক উদ্ধত্ত নিয়ে কথা বলেছে। তো চলেন আজকে ওনাকে নিয়ে অনেক কথা বলতে হবে, কারণ সময়ের দাবি। হঠাৎ করে কেন সে ক্যামেরার সামনে আসলো, হঠাৎ তার ক্যামেরার সামনে কেন আসতে হইলো, কি বলতে চায়, কেন তার এরকম খায়েশ জাগলো, কেন সে আরজি কিবরিয়াকে বহুদিন ধরে খুঁজতেছিল তার কাছে সবকিছু বলার জন্য। এই বিষয় নিয়ে আজকে একটু আপনার সঙ্গে কথা বলি। সালমান শাহ এই এই সময় এসে সালমান শাহের হত্যা মামলা যখন হয়ে গেছে, সেটা যখন নতুন করে তদন্ত হচ্ছে, তখন নতুন করে সে কেন সামনে আসবে, তাকে কে পাঠাইলো, সে কার প্রতিনিধিত্ব করছে, চলেন এই বিষয় নিয়ে কথা বলি। দেখেন, রিজভী আহমেদ 17 বছর বয়সে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। তখন তার সঙ্গে নাকি 1,44,000 পাউন্ড ছিল, যেটা কোটি কোটি টাকা ওই সময়, এই সময়ের বাংলাদেশে। এবং সে একটা প্লেন চার্টার্ড করে ফাঁকা প্লেনে সে চলে গিয়েছিল। কে তাকে এই সুযোগটা করে দিয়েছিল, এটা অবশ্য সে দেখেছে। এটা খুব সহজেই বোঝা যায় যে আজিজ মোহাম্মদ ভাই তাকে খুব সুন্দর করে প্যাকেট করে এক প্লেনে পাঠাই দিছে। ভাই, এত টাকা আর কার থাকে ওই সময়? তো যাই হোক, আমি আমার কাছে এটা সত্যতা নাই, বাট অনেকেই ধারণা করছে, তাই বললাম যে হয়তো আজিজ মোহাম্মদ ভাই এটা করে দিয়েছে। কারণ আজিজ মোহাম্মদ ভাই ওই সময় ছিলেন এই হত্যা মামলার 1 নম্বর আসামি, আর সে ছিল রাজসাক্ষী। এবং 1 নম্বর না, সরি, আজিজ মোহাম্মদ ভাই বোধহয় ওই যে 1, 2, 3-এর মধ্যে ছিলেন। এবং সে ছিল রাজসাক্ষী। এবং জেল থেকে যেদিন ছাড়া পাইছে ওই দিনই তারা প্যাকেট করে পাঠাই দিছে। আর জেলে তার যাইতেও দেয় নাই, কথাও বলতে দেয় নাই। তবে সে কিছু ইম্পর্টেন্ট কথা বলছে যেগুলো গুরুত্বপূর্ণ। তার কথার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কিন্তু তার সকল কথা যে এই সময়ে গ্রহণযোগ্য কিনা সেটাও একটা ফ্যাক্টর। প্রথমে আসি শাবনূরের বিষয়টা। শাবনূর আসলেই কি দোষী? শাবনূরের দোষটা কোথায়, দায়টা কোথায়? দেখেন, আমি আমার এই চ্যানেলে শাবনূরকে নিয়ে, সালমান শাহকে নিয়ে, সামিরাকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছি, এবং সেখানে অনেক এক্সক্লুসিভ কিছু ইন্টারভিউ দিয়েছি, যেখানে সালমান শাহর খুব কাছের বন্ধু দুলাল খান সাংবাদিক, তার ইন্টারভিউ দিয়েছি। সেই সময় সালমান শাহর সঙ্গে কি কি ঘটতো সেইগুলো জানিয়েছি। একটা ছোট্ট সূক্ষ্ম তথ্য দেই, সেটা হচ্ছে গিয়ে যে সালমান শাহ একবার অসুস্থ হয়, একটা সিনেমা করতে গিয়ে তার স্পাইনাল ঘাড়ের একটা হাড় ভেঙে যায়, সে হাসপাতালে ভর্তি হয়। টানা কয়েকদিন হাসপাতালে ছিল, এবং ওই সময় সামিরা ছিল রাগ করে চট্টগ্রামে। সামিরা রাগ করে চট্টগ্রামে সালমান শাহর সঙ্গে শাবনূর হাসপাতালে দেখা করতে গেছে, এবং হাসপাতালের ওই দরজার সামনে দুলাল খান বই নিয়ে বসে আছে, পড়ছে, একটা নোবেল পড়ছে। দুলাল খানের কাছে ফোন আসছে সামিরার, যে শাবনূর তো সালমান শাহর সঙ্গে দেখা করতে গেছে। দুলাল খান বলছে, না, হতেই পারে না, আমি দরজার সামনে বসা। বলছে, তুমি যাই দেখো। সে যায়, ঠিকই দেখে যে শাবনূর মেকআপ ছাড়া সালমান শাহর সামনে পাশে বসে আছে। এখন এই কথাটার মানে কি হইতে পারে? এই কথাটার মানে কি হইতে পারে? দুইটা মানে হইতে পারে। এক হচ্ছে সামিরা স্পাই রেখে দিছে হাসপাতালের নিচে। আর একটা হইতে পারে শাবনূর এখানেও আসছে, আবার ওইখানেও ফোন করে জানাই দিছে। এই লোকটা রিজভী আহমেদ, এই লোকটা বলতে চাইতেছে যে শাবনূর সবসময় খুঁচাইতো সালমান খানকে, খুব বিরক্ত করতো, উত্তক্ত করতো। এটা একটা রেফারেন্স স্টাডি। দেখেন, স্টুডিওতে যেদিন সালমান শাহকে নিয়ে রাগ করে চলে যায় স্টুডিও থেকে, সামিরা আগে যায়, সালমান শাহ পরে যায়, ওই দিন নাকি অনেকেই বলছে, বলা বলি করছে যে শাবনূর অতিমাত্রায় সালমান শাহর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছিল, এখানে সুরসুরি দিচ্ছিল, এই টাইপের দুষ্টামি করছিল সামিরাকে উত্তক্ত করবার জন্য, বা সালমানকে উত্তক্ত করবার জন্য, যেটা দেখে বিরক্ত হয়ে সামিরা বেরিয়ে চলে গেছে। এই বিষয়টাও কিন্তু শাবনূরের পক্ষেই যায়, শাবনূর যে উত্তক্ত করত। এখন রিজভী আহমেদ যেই কথা বলছে, যেই দাবি করছে, সেই দাবির পরে
অবশ্যই শাবনূরকে জিজ্ঞাসাবাদের একটা প্রয়োজন তৈরি হয়ে গেছে। কারণ এই মামলার একজন 11তম আসামি, একজন রাজসাক্ষী যখন এই কথা বলে, তখন তো আইন বা প্রশাসনের একটা দায় হয়ে যায় শাবনূরকে জিজ্ঞাসাবাদ করা। এখন কথা হচ্ছে, এই মুহূর্তে শাবনূর কি আর দেশে আসবে? তাকে কি আর কেউ জিজ্ঞাসাবাদ করতে পারবে? আদৌ কি শাবনূর এরকম কিছু করেছে? শাবনূর কি এখনো পর্যন্ত কোনো এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে? যদি না খুলে থাকে, এখনো পর্যন্ত শাবনূর এটা নিয়ে চুপ কেন? অনেকেই দাবি করছে যে সালমান শাহ আর শাবনূর নাকি ভাই বোন, কিন্তু সাংবাদিক দুলাল খানের কথায় আমি যতটুকু বুঝেছি, সে অন ক্যামেরায় বলে নাই, আর সামিরা অন ক্যামেরায় বলেছে ইম্পসিবল, সালমান শাহ শাবনূরের ভাই বোনের সম্পর্ক ছিল না। এই যদি হয় তাহলে কি রিজভী আহমেদের দাবি যে তার সঙ্গে সালমানেরও অ্যাফেয়ার ছিল, তার সঙ্গে রিজভীরও অ্যাফেয়ার ছিল, তার সঙ্গে তার সঙ্গে যে তারই অ্যাফেয়ার ছিল শাবনূরের, যার অনেক টাকা, এবং রিজভীর সঙ্গে শাবনূরের সম্পর্ক ভাঙার পেছনের কারণটা জানিয়েছে যে শাবনূরের অনেক টাকা লাগবে। এটার পেছনে এটার পেছনে আবার যদি শাবনূরের পয়েন্টে একটা ব্যাখ্যা দিই, যে শাবনূর ওই সময় যেই পরিমাণ টাকা ইনকাম করছে, তার আর টাকা লাগবে কিসের? সে তো ওই সময় হাইস্ট পেইড অ্যাক্ট্রেস, 8 লাখ 9 লাখ টাকা করে সে ওই সময় নেয়। তার নিজের টাকা রাখারই তো জায়গা নাই, তাহলে সে কেন আরো টাকার জন্য তার এত ক্ষুধা? ভাই, টাকার ক্ষুধা কখনো কারো শেষ হয় না। যার যত টাকা লাগে তার আরো তত টাকা লাগে, এটাই প্রকৃতির নিয়ম। এখন কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশে শাবনূর ওয়ান অ্যান্ড অনলি অ্যাক্ট্রেস, যার ধারে কাছে আর কেউ যাইতে পারতেছে না শাবনূরের পরবর্তী সময়। তো তাকে নিয়ে যদি কোনো কথা বলতে হয়, তার বিরুদ্ধে যদি কোনো কথা বলতে হয়, তার চরিত্র নিয়ে যদি কোনো কথা বলতে হয়, তাহলে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। শাবনূরকে খুব সহসায় প্রশ্নবিদ্ধ করা যাবে না। শাবনূরের একটা ফ্যান বেজ আছে, শাবনূরকেও মানুষজন ভালোবাসে, শাবনূরও সালমানকে ভালোবাসতো, মানে রিজভী আহমেদের কথা অনুযায়ী। এখন কথা হচ্ছে যে শাবনূর সালমান শাহ ওই সময় সবচেয়ে কাছের ব্যক্তি ছিল না। শাবনূর কেন সালমান শাহর লাশ দেখতে যায় নাই? যায় তো যায় নাই, পরবর্তীতে ওই সময় না হয় সিকিউরিটি রিজন ছিল, পরবর্তীতে সিলেট শাহজালাল বাজারেও যায় নাই। কেন যায় নাই? এগুলো কিন্তু রহস্য, এগুলো রহস্য। এসব রহস্যের উদ্ঘাটন একমাত্র শাবনূরই করতে পারবে। তবে শাবনূরের যারা ওই সময় যারা ছিলেন, শাবনূরের যারা, যেমন ডলি জুর, তিনি বলেছেন যে না, শাবনূর আর সালমানের মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না যেটা নিয়ে সামিরা সন্দেহ করতে পারে। আবার আমি এমন অনেক তথ্য পেয়েছি তার কাছের বন্ধুর কাছ থেকে, যেগুলো যে সম্পর্কগুলো আসলে স্বামী ভাই বোনদের মধ্যে, ভাই বোনের সম্পর্ক হলে ওগুলো হয় না। আগুন আর পানি যেমন একসাথে মেশে না, আবার আগুন আর বোম একসাথে রাখাও যায় না। আগুনের কাছে মোম গেলে মোম গলবেই ভাই। আপনি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ একটা মেয়েকে নিয়ে শুটিং করছেন, তার সঙ্গে উঠতেছেন, বসতেছেন, খাইতেছেন, গল্প করতেছেন, শেয়ার করতেছেন, তার প্রতি আপনার একটা একটা সম্পর্ক তো তৈরি হবে। এখন সেই সম্পর্কটা কি? সেটা কি ভাই বোন না অন্য কিছু? সেটা তো একমাত্র তারাই বলতে পারবে। আর তারা যদি বলে ভাই বোন, তাদের বিশ্বাস করতে হবে ভাই বোন, কিন্তু তাদেরকে যারা দেখছে, তাদেরকে যেই অবস্থায় যারা দেখছে, তাদের চোখ তো মিথ্যা বলবে না। শাকিব খান আর অপু বিশ্বাস বিয়ের পরবর্তী সময়ে অ্যাক্টিং করে গেছে চুটিয়ে, তারা যে বিয়ে করছে কেউ টেরই পায় নাই। এখন তারা যদি এটা যদি বাইরে না আসতো, আর শাকিব খানকে যদি ওই যে 2017 সালে যেভাবে হামলা হয়েছে, তাকে যদি এমডিসিতে কেউ মেরে ফেলতো, আর তাহলে কি কেউ বলতে পারতো যে অপু বিশ্বাসের সাথে শাকিবের প্রেম ছিল? বা শাকিবের পরিণতি যদি সালমানের মতো হইতো, তাহলে কি কেউ বলতে পারতো? একটা পত্রিকায় সংবাদ আসলো যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করছে।
এখন ওই পত্রিকায় ধরে নিচ্ছি যে ওই সময় ওইসব পত্রিকাগুলো পত্রিকার কাটতির জন্য অনেক উল্টাপাল্টা সংবাদ লিখতো, অনেক উল্টাপাল্টা সংবাদ লিখতো। এখন তাই বলে কি এই মুহূর্তে পত্রিকার কাটতির জন্য ধরেন তানজিদ তিশার সঙ্গে শাকিব খান শুটিং করতেছে, বা ব্যাক টু ব্যাক সাবিলা নূরের সঙ্গে শাকিব খান শুটিং করছে। এখন কি কোনো পত্রিকা লিখতে পারে সাবিলা নূরকে শাকিব খান বিয়ে করছে, বা সাবিলা নূরের সঙ্গে শাকিব খান ডেট করতেছে? বলতে পারে? আমার কথার প্রসঙ্গ হচ্ছে এটা যে ওই সময় পত্রিকায় কিছু একটা লেখছে, এবং যেই পত্রিকায় কথাটা লিখছে তার কাছে কোনো না কোনো তথ্য প্রমাণাদি তো গেছেই। এখন তারা সেই পত্রিকাও নেই, সেই পত্রিকার মালিকও বেচা নাই। এখন এটা প্রমাণ করবো কিভাবে? সালমান শাহর মার একটা রোগ আছে, মানসিক রোগ, এটা দাবি করছে রিজভী আহমেদ। এখন তার মেডিকেল টেস্ট দেওয়া হোক, বা তার মেডিকেল সার্টিফিকেট দেওয়া হোক, বা সে যে মানসিক রোগের চিকিৎসা নেয় বা ওষুধ খায়, সেই ধরনের কিছু একটা প্রমাণ দিক, তাইলেই তো বিষয়টা বেরিয়ে আসবে যে আসলেই সালমান শাহর মা কোনো মানসিক রোগী কিনা। মুখ দিয়ে বললাম আর হয়ে গেল, বিষয়টা তো তা না। একটা কথা বলার আগে তার বিষয় তো জাস্টিফিকেশন থাকা লাগবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে শাবনূরের জায়গাটা একটা বিশাল রহস্য হয়ে আছে। শাবনূরকে কেউ দায়ী করছেন, আবার কেউ দায়ী করতে পারছেন না। কিন্তু শাবনূরকে এই ঘটনা থেকে বাদ দেই, সালমান শাহকে এই ঘটনা থেকে বাদ দেই, সামিরাকে এই ঘটনা থেকে বাদ দিই। এখন আমি ধরেন যে রণবীর কাপুর, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, তিনজন সমবয়সী। এখন আলিয়া ভাটকে রণবীর কাপুর বিয়ে করছেন, শ্রদ্ধা কাপুরের সঙ্গে আলিয়া ভাট এই শ্রদ্ধা কাপুরের সঙ্গে আহ, রণবীর কাপুর অ্যাফেয়ার করছে, কিন্তু তারা স্বীকার করছে না। আলিয়া ভাটের কাছে এই তথ্যগুলো শ্রদ্ধা কাপুর জানিয়ে দিচ্ছে, আজকে তো আমাকে তোমার হাজবেন্ড এটা গিফট করছে, জানো তোমার হাজবেন্ড তো আমার জন্য এটা নিয়ে আসছে, জানো তোমার হাজবেন্ড তো আমাকে এটা খাওয়াইছে, এটা করে দিছে, আমার এইখানে এই জিনিসটা ছিল না, এটা দিছে। এই যে প্রশ্নগুলো, এই তথ্যগুলো শ্রদ্ধা কাপুর আলিয়া ভাটকে দিচ্ছে। আলিয়া ভাট এইটা নিয়ে রণবীর কাপুরের সঙ্গে তুমুল ঝগড়া করতেছে। হ্যাঁ, তুমি ওকে দিছো, এই করছো। আর রণবীর কাপুর বলতেছে এই কথা তো ও আর আমি ছাড়া কেউ জানে না, তুমি কিভাবে জানলা? তখন আলিয়া ভাট শ্রদ্ধা কাপুরের ইনফরমেশন গুলো, কল গুলো রেকর্ড করে রাখছিল, সেগুলো রণবীর কাপুরকে শোনাচ্ছে ঠেলা। তাহলে দোষ কাকে দিবেন আপনি? এবং এই অত্যাচার সহ্য করতে না পাই না রণবীর কাপুর হয়তো তার একটা দফা হয়ে গেছে, সে হি ইজ রেস্ট ইন পিস। তাহলে এখন আপনি দোষটা কাকে দিবেন? আলিয়া ভাটকে? সে তার হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারে নাই? অথবা সে তার হাজবেন্ডকে বেশি সুন্দর করছে? অথবা আলিয়া ভাট তার হাজবেন্ডকে বেশি চাপ প্রয়োগ করছে? নাকি শ্রদ্ধা কাপুরকে, যে একই সাথে সালমান শাহর উপঢৌকনও নিছে, আবার সেগুলো সামিরাকে জানাইছে? সো গল্পটা অনেকটা এরকম আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না। সো শাবনূরকে আসলেই শাবনূরের মুখ খোলা উচিত। অনেকদিন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু মানুষ জানতে চায়। শাবনূর যেখানেই থাক, যে অবস্থায় থাক, সেখান থেকে একটা ভিডিও বার্তা দিয়ে সত্য কথাগুলো মানুষকে জানিয়ে দিক। রিজভী আহমেদ যে তাকে বিয়ের দাবি করেছে, অবশ্যই রিজভী আহমেদের কাছে প্রমাণাদি আছে, না থাকলে তো সেই কথা বলে নাই। একজন মানুষকে বিয়ে করছি, এই কথা একজন মানুষ তখনই বলতে পারে যখন ওই মানুষটার সঙ্গে তার বিয়ের বা বৈবাহিক কোনো ঘটনা ঘটছে, বৈবাহিক কোনো বিষয় আছে, সেই কারণে সেই কথা বলছে, তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। এখন যদি শাবনূর বলে যে তুমি বিয়ের খবর বলছো, বিয়ে করছো, প্রমাণ দেখাও, আর রিজভী আহমেদ যদি শাবনূরের সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে দেয়, শাবনূর বলবে এগুলি এআই দিয়ে বানাইছে, তখন আমাদের ডিসেন্ট আছে না, তার ডিসেন্ট, তখন এটারে ইনভেস্টিগেট করে বলবে যে না, এটা এআই না, অথবা এটা এআই। মাঝখান থেকে কি হবে? সব রাষ্ট্র হয়ে যাবে, সবাই জানবে যে শাবনূর কি করছে। তো শাবনূর অনেক চালাক। শাবনূর রিজভী আহমেদের ব্যাপারে মুখ খুলবে না,
যেমনটা সে সালমানের ব্যাপারেও মুখ খুলে নাই। শাবনূর যেখানেই থাক, যে অবস্থায় থাক, সে কোনোদিনও সালমান শাহর ব্যাপারে মুখ খুলবে না, রিজভী আহমেদের ব্যাপারে মুখ খুলবে না। এখন কারোর বাজার থেকে জসিম যদি উঠা বলে যে আমিও শাবনূরে বিয়ে করছিলাম, সেই ব্যাপারেও শাবনূর মুখ খুলবে না, কারণ সে ইজ ক্লেভার। এই সমস্ত বিষয়ে মুখ খুলে তার লাভ নেই। সে একটা হ্যাপি লাইফ লিড করতেছে, সে ভালো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়ে রিজভী আহমেদ কেন এই কথাগুলো বলছে? সেটার বিষয় হলো গিয়া যে রিজভী আহমেদ ওই সময় 17 বছর তার বয়স ছিল, এখন আরো 26 বছর পার হয়ে গেছে, 42 বছর বয়স তার, আর হয়তো 60-70 বছর বয়স সে বাঁচবে। মানুষ যখন বয়স বাড়ে তখন সে মৃত্যু ভয়টা ভেতরে ঢোকে। কিছুদিন আগে রুবি, এই যে বিউটিশিয়ান রাবিয়া সুলতানা রুবি, সেও কিন্তু আইসা বলতেছে সালমান শাহকে মাইরে ফেলছে, নীলা ভাবি প্লিজ আপনি বেচার করেন, কান্নাকাটি করে। আরে ভাই, সারা বাংলাদেশ তো বিশ্বাস করে ফেলছে, হ্যাঁ রুবি তো অনেক সত্যবাদী, সে সব। কয়েকদিন পরে সে বলতেছে যে আমি মানসিক ভারসাম্য ছিল না, মাথা ঠিক ছিল না, কি বলছে আপনারা ভুলে যান। লাভ খেলা। এখন কি বলবেন? তো এই রিজভিও যদি কয়েকদিন পরে বলে যে ভাই আমার আসলে মানসিক ভারসাম্য ছিল না, আমারে শাবনূর ডিভোর্স দিয়ে দিছে, শাবনূর সুখে আছে, ওর সুখ দেখে আমার ভালো লাগতেছিল না, এই জন্য ওর একটু কালার করার জন্য আমি এইসব কথাগুলো বলছি, কয়েকদিন পরে যদি কথা এসে বলে তাহলে কি করবেন? এটা একটা পয়েন্ট হইতে পারে। আরেকটা পয়েন্ট হইতে পারে যে ভাই ওই যে 26 বছর ধরে লোকটা দেশে আসতে পারতেছে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। 26 বছর ধরে রুবি দেশে আসতে পারতেছে না, এটাও একটা ফ্যাক্ট ভাই। নিজের দেশ, নিজের মাটি, নিজের আত্মীয় স্বজন, নিজের বাপ মায়ের কবর, নিজের ভিটা, এগুলো সবাই মিস করে, সবাই মিস করে। আর বিদেশে ভাই সবাই যে যার, তার সবাই একা। এই যে রিজভী আহমেদ বললো যে আমার একটা ছেলে পাইলট, একটা ছেলে জাজ, একটা ছেলে অমুক, একটা ভাই তমুক, আছে অমুক তমুক, কিন্তু কেউ কারো কাছে নাই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। রিজভী আহমেদ সেখানে নিঃসঙ্গ। শাবনূরকে যদি বিয়ে করেও থাকে, এখন শাবনূরও তার সাথে নাই। এখন এই নিঃসঙ্গ জীবন তার আর ভালো লাগতেছে না। সে বাংলাদেশে আসতে চায়, কিন্তু বাংলাদেশে সে আসতে পারতেছে না, কারণ তার মিথ্যা মামলা। এটা একটা পয়েন্ট হইতে পারে। অথবা তাকে, এই যে এখন যে মামলার মোড় ঘুরে গেছে, এই মোড়টাকে আবার অন্যদিকে মোড় নেওয়ার জন্য তাকে কেউ পোক করতেছে। একজন তো পালাইছে, সামিরা পালাইছে, তার ড্রেস নাই। এখন সামিরা যদি আজিজকে ফোন দিয়ে বলে ওর একটু ফোন দাও, ফোন ধরে একটু বলো, ও যেন এরকম একটা নাটক করে, এই মামলাটা যখন একটু অন্যদিকে ঘুরে যায়, তারেক জিয়ার খায় কাম নাই, সে তারেক জিয়ারে ফোন দিচ্ছে, আর তারেক জিয়া বলছে ইউ বাডি কাম, বাডি ইউ কাম, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি, বাডি ইউ ডোন্ট হ্যাভ টু ওরি, বাডি। তারেক জিয়া তারা নিয়ে বসে আছে, সে এমনি তো দৌড়ের উপরে আছে, 5 মাস ধরে দেশের যে অবস্থা, তার নিজের দল নিজের কন্ট্রোলে নাই, সে আর তারা নিয়ে ব্যস্ত আছে। যাই হোক, দিন শেষে এরকমই কিছু যেন না হয় রুবির মতো, যে কয়েকদিন পরে এসে সে বলতেছে ভাই আমি আসলে, ওই যে সে নিজে বলছে কিন্তু তার শাশুড়ি মারা গেছে, তার বউয়ের ছোট বোন মারা গেছে, তার শ্বশুর মারা গেছে, মানে যেগুলা বুইরা ছিল, যাদের কোনো কাজ ছিল না ওই দেশে, তাদের সময় ছিল, তারা তাকে একটু সময় দিতে পারছে, আর তাদের সময় দেওয়ার মতো কেউ নাই। তাকে সময় দেওয়ার মতো এখন কোনো মানুষ নেই তার পাশে। এখন সে ঘন্টার পর ঘন্টা সময় পায় এই দেশের মানুষের সাথে ফোন করে ভিডিও কলে কথা বলার। এই 26 বছর এত সময় সে পায় নাই, এখন তার কাছে প্রচুর সময়, কারণ তাকে সময় দেওয়ার মতো সময় ওই দেশে কারো কাছে নাই। আমার একটা বন্ধু বিবি পাইয়া আমেরিকায় গেছিল, যে বন্ধুটা দেশে থাকা অবস্থা আমার কোনোদিন ফোন দেয় না, ফোন দেয় নাই, বিদেশে যায় আমেরিকায় যে আসে ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতো। আমার দেশে ভাই, বাংলাদেশে আমরা ভাই একদিন কাজ করলে 7 দিন মানে ঘুমায় কাটাতে পারি, ওরা ওইটা পারে না। ওরা 7 দিন কাজ করার পরে একদিন একটু ফ্রি থাকে, তখন একটু আপনজন খুঁজে, সে আপনজন খুঁজে না পায় বাংলাদেশে ফোন দেয়, ফোন দিয়ে ওই 7 দিনের ইনকাম থেকে একটা ভালো অ্যামাউন্ট কলিং কার্ডে খরচ করে বাংলাদেশে কথা বলে, লম্বা সময় কথা বলে। বিদেশ থেকে যখন কেউ ফোন দিবে ভাই, তাদের ফোন আপনারা মানে ইয়ে করেন না, ওভারলুক করেন না। বিদেশ থেকে কোনো প্রবাসী যদি কাউরে ফোন দেয়, তাদের ফোন আপনারা কেউ ওভারলুক করেন না, একটু সময় নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলেন, অনেক কষ্টে আছে থাকে তারা ওখানে। একটা কথা বলার, মনের কথা বলার লোক নাই, শেয়ার করার লোক নাই, মানে মানসিক যন্ত্রণায় তারা পাগল হয়ে যায়, ভাই ভাইরে খুন করে ফেলায় ওই দেশে।
তো প্রবাসী কোনো বাঙালি যদি আপনাদের কাছে ফোন দেয়, এই যে রিজভী আহমেদ ফোন দিছে ভাই শুনেন, আমলে নিয়েন না, শুনেন, লোকটা কষ্টে আছে, বিপদ আছে, শুনেন। কিন্তু যদি সে এই হত্যা মামলাকে অন্যদিকে ঘোরানোর পায়তারা করে, ষড়যন্ত্র করে, তাইলে কিন্তু তারে কেউ ছেড়ে দিবে না, ছাইড়া কথা বলবে না। সো রিজভী আহমেদের যদি গাটস থেকে থাকে, সে যদি সত্যি কথা বলে থাকে, আসুক বাংলাদেশে, লেটস সি কি হয়। তো দর্শক, আপনাদের কি মনে হয়, রিজভী আহমেদ আসলে নাটক করছে নাকি সত্যি কথা বলছে, নাকি শাবনূরের শোকে পাগল হয়ে গেছে?